নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একটু পিছন দিকে হাঁটা যাক, ডাউন মেমোরি লেন। 2011 সালে দিদিমণি যখন ক্ষমতায় এলেন তখন রাজ্যের মুখ্য সচিব ছিলেন সমর মুখোপাধ্যায়। বুদ্ধবাবু জমানার একদম শেষ দিকে সমরবাবু মুখ্য সচিব হয়েছিলেন, আগে অর্থ দপ্তরে ছিলেন। তা দিদিমণির প্রথম মেয়াদে 6 মাস পর্যন্ত তার কার্যকালের মেয়াদ ছিল। দিদিমণি বারবার অনুরোধ করেছিলেন যে সমরবাবু যেন একটা এক্সটেনশন নেন। সমরবাবু বোধহয় দূরদ্রষ্টা ছিলেন, বুঝেছিলেন যে দিদিমণির রাজত্বে বেশি দিন মুখ্য সচিব পদে থাকলে যে সম্মানটুকু তিনি অর্জন করেছেন সেই সম্মানটুকু আর তার থাকবে না। তাই সসম্মানে মুখ্যমন্ত্রীকে বিনীতভাবে জানিয়েছিলেন তার অপারগতার কথা। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, গঙ্গার পশ্চিম কূল, বারাণসীর সমতল। দিদিমণি মহাকরণ থেকে তার রাজ্যপাট উঠিয়ে নবান্নতে নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে মহাকরণকে সংস্কার করা হবে, পূর্ত দপ্তর রিপোর্ট তৈরি করবে। কতটা কি সংস্কার হয়েছে সেটা আপনারাই জানেন। তারপর অনেকে মুখ্য সচিব হয়েছেন। 1985 সালের আইএস অফিসার ব্যাচের মলয় বাবু হয়েছিলেন মুখ্য সচিব। তারপরে হয়েছেন ভীষণ অনুপ্রাণিত গৃহপালিত বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনের প্রধান 1986 ব্যাচের আইএস অফিসার রাজীবা সিনহা। তারপর 1987 সালে আলাপন বন্দ্যোপাধ্যায়। 88 সালে আলাপন বাবু যখন মুখ্য সচিব, হরিকৃষ্ণ দ্বিবেদী তখন অর্থ সচিব, তারপরে তিনি হন মুখ্য সচিব। তারপর দুজন আইএস অফিসার, একজন অনিল ভার্মা আর একজন অত্রি ভট্টাচার্য, মুখ্য সচিব দৌড়ে দুজনেই ছিলেন। অত্রি ভট্টাচার্যকে তো মুখ্যমন্ত্রী বিশেষ স্নেহ করতেন, তাই সমস্ত নিয়ম কানুন টপকে তাকে স্বরাষ্ট্র সচিব করেছিলেন। তারপরে বুঝেছিলেন যে অত্রিবাবু তার মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন না, তা অত্রিবাবু আর প্রমোশন হয়নি। এখন তিনি কোন পদে আছেন আমি ঠিক বলতে পারবো না, রিটায়ার করে গেছেন সম্ভবত। তার একজন ছিলেন অনিল ভার্মা। অনিল ভার্মা খুব দাপুটে অফিসার, খুব একরক্ষা অফিসার, খুব সৎ অফিসার। স্বাস্থ্য মন্ত্রক এবং খাদ্য মন্ত্রকের দায়িত্বে ছিলেন। দেখুন, সৎ অফিসার বঙ্গেশ্বরীর রাজত্বে বেশি দিন গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। তারপর আইন মেনে চলতেন। বঙ্গেশ্বরী রোশানলে পড়ে তাকে ওই দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব ছাড়তে হয়। তিনি প্রাণী সম্পদ বিকাশ এবং তারপরে গেজেট দপ্তরে স্থানান্তরিত হন। তারপর বিপি গোপালিকা মুখ্য সচিব হন। তাহলে বিপি গোপালিকা 1989 ব্যাচের আইএস অফিসার। তারপরে আমাদের ইচ্ছা ছিল যে একজন বাঙালি হোক মুখ্য সচিব। অমিতাভ, যার কথা আপনারা শুনছেন, সুব্রত গুপ্ত, তিনি ডাব্লিউবিআইডিসির চেয়ারম্যান ছিলেন, 1990 ব্যাচের আইএস অফিসার। কিন্তু তাকে মুখ্য সচিব না করে 1991 ব্যাচের আইএস অফিসার মনোজ পান্থকে মুখ্য সচিব করলেন দিদিমণি। তা সুব্রত বাবু বিষয়টায় মনক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু আঁচ করেছিলেন যে তার কপালে শিখে ছিড়বে না, তাই তিনি দিদিমণিকে অনুরোধ করেছিলেন যে তাকে অনুমতি দেওয়া হোক, তিনি সেন্ট্রাল ক্যাডারে ডেপুটেশনে যেতে চান। অনেক টালবাহানার পর যখন তাকে অনুমতি দেয়া হলো তখন তার চাকরি জীবনের খুব সামান্য কয়েক মাস রয়েছে, তাই কেন্দ্রীয় সরকারের কোনো গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব পদে তারা যোগ দেওয়া হয়নি। দক্ষ অফিসার ছিলেন। জগদীপ ধনকর যখন এখানে রাজ্যপাল, নবান্নের খবর যারা রাখেন, আমলা মহলের খবর যারা রাখেন, তারা জানেন যে জগদীপ ধনকরের সঙ্গে সুব্রত বাবুর সুসম্পর্ক গড়ে উঠেছিল। সেটা হয়তো দিদিমণির বিলাক বাজানো হয়েছিলেন সেই জন্য। জগদীপ ধনকরের সঙ্গে সুসম্পর্ক, তিনি বিজেপির লোক,
তার সঙ্গে যা মুখ্য সচিব হওয়ার দাবিদার তিনি সুসম্পর্কে চলবেন, এটা দিদিমণি বরদাস্ত করেননি। তাই পরের ব্যাচের আইএস অফিসার মনোজ পান্থকে মুখ্য সচিব করেছিলেন, যে মনোজ পান্থ এখনো দায়িত্বে আছেন। এখন প্রশ্ন হলো, আমি এই কথাগুলো কেন বললাম সেটাই বলছি। তার আগে জানাই যে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেয়ে আমি সত্যিই আপ্লুত। আমার এই যুক্তিতর্ক, সঙ্গে অর্ক, এই যে ভেঞ্চার, এটা আমার একক ভেঞ্চার, কয়েকজনের সঙ্গে মিলে করেছে। আপনারা সহায়তা করছেন, সমর্থন করছেন। আপনারা যখন আমার এই প্রতিবেদন দেখেন মোবাইলে বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে, তখন সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে। আপনারা যদি আমার এই ভেঞ্চারের সঙ্গে নিজেদের যুক্ত করতে চান, কন্ট্রিবিউট করতে চান, তাহলে ওই থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে পারেন। আপনাদের প্রত্যেকটা কন্ট্রিবিউশন আমি কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করেছি। ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা থেকে বঞ্চিত হব না। এই সুব্রত গুপ্ত অবসর নিয়েছিলেন। হঠাৎ করে আমরা দেখলাম 28শে নভেম্বর শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে স্পেশাল রোল অবজারভার হিসাবে সুব্রত বাবুকে নিয়োগ করেছেন। তার কাজ হচ্ছে এসআইআর এর প্রক্রিয়া বঙ্গে ঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা, গ্রাউন্ড রিয়েলিটিটা কি, তার ফিডব্যাক নির্বাচন সদনে পৌঁছে দেওয়া, এবং একই সঙ্গে একজন যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, আবার একজন মৃত ভোটারের নাম, মাল্টিপল এন্ট্রি ভোটার, অবৈধ অনুপ্রবেশকারী নাম তুলেছে তালিকায়, তাদের নাম যেন তালিকায় না থাকে। তাহলে 28শে নভেম্বর এই ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন, যেদিন তৃণমূলের 10 জন সদস্য নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। তারা নাকি অনেক দাবি দাওয়া নিয়ে গিয়েছিলেন। নির্বাচন কমিশন যে বক্তব্য তাদের প্রশ্নের জবাবে দিয়েছেন সেটা নাকি একেবারে মিথ্যা বলে ছোটবাবু এক্স হ্যান্ডেলে লিখেছেন। তৃণমূলের দাবিগুলো কি? এক, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত শুধু পশ্চিমবঙ্গে নয়, তো ত্রিপুরায়, আসাম, মেঘালয়, এই রাজ্যগুলোর সঙ্গে আছে। তাহলে বেছে বেছে এসআইআর শুধু বাংলায় করা হচ্ছে কেন? যদি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করাই এসআইআর এর উদ্যোগ হয়, ওই 3টে রাজ্য কেন বাদ গেল এসআইআর এর থেকে? 2, বলা হচ্ছে যে এসআইআর হবে, এসআইআর একটা নিয়মিত প্রক্রিয়া, কমিশনের এই অধিকার আছে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করা। তৃণমূল দাবি করছে তাহলে 2024 সালে লোকসভা নির্বাচনেও তো এই তালিকা অনুযায়ী ভোট হয়েছে। এতে যদি ভুয়ো ভোটার তালিকায় থাকে, তাহলে যে সরকার নির্বাচিত হয়েছে, সব সরকার, সেগুলোও এই ভোটারদের দ্বারা নির্বাচিত। সুতরাং সেই সরকারের তো লেজিটিমেসি নেই, তাহলে এই সরকারগুলোকে ভেঙে দিয়ে আবার নতুন করে ম্যান্ডেট নেওয়া উচিত। 3, বিএলওরা কাজের চাপ নিতে না পেরে আত্মহত্যা করছেন, মৃত্যুবরণ করছেন, এর জন্য দায়ী কমিশন। 4, বিজেপির নেতারা এই যে দাবি টাবিগুলো করছেন, 1 কোটি নাম বাদ যাবে ইত্যাদি ইত্যাদি, এই দাবি তারা কিভাবে করছেন? কমিশন তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। তা কমিশনের জবাব দিয়েছে। কমিশন কি বলেছে? যে তৃণমূল নেতারা এইসব কথা এখন বলছেন কেন? 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তৃণমূল তাদের বক্তব্য জানাক, এখন নয়। এখন বরঞ্চ তৃণমূলের উচিত এই বিএলও, ইআরও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তারা যাতে সুষ্ঠুভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে সে নিশ্চিত করা, তাদের উপর অনর্থক চাপ সৃষ্টি না করা। পরিষ্কার কথা, একেবারে মুখের উপর বলে দিয়েছে কমিশন। 3, এই যে বিএলওদের 16,000 টাকা করে দেওয়ার কথা, সেই টাকাটা ছাড়ছে না কেন সরকার? প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন।
তৃণমূলের আপত্তি ফুৎকারে উড়িয়ে দিয়ে কমিশন বলেছে যে বহুতলের বাসিন্দাদের সুবিধার জন্য বুথ হবে, শুধু পশ্চিমবঙ্গে নয়, কেরালে হবে, তামিলনাড়ুতে হবে, আসামে হবে, অতীতে দিল্লিতেও হয়েছে, সেখানে ভোটদানের হার এর ফলে বাড়ে। রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশনের কাজে যারা যুক্ত, মানে এসআইআর এর কাজে যারা যুক্ত, তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কমিশন খুব তাড়াতাড়ি নতুন দপ্তরে, নতুন জায়গায় তাদের দপ্তর স্থানান্তরিত করবে। সম্ভবত এটা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া 2টো তলায় স্ট্র্যান্ড রোডে আছে। দিদিমণি এখনো তাতে সবুজ সংকেত দেয়নি। কমিশন বলেছে যে তোমরা স্থানান্তরের কাজ শুরু করে দাও। একই সঙ্গে কমিশনের 3জন সিনিয়র লেভেলের আধিকারিক সিও দপ্তরে থাকবেন যতদিন না পর্যন্ত এসআইআর এর প্রক্রিয়া শেষ হচ্ছে, এবং একই সঙ্গে 12 জন ইলেকটোরাল রোল অবজারভারকে নিয়োগ করেছে কমিশন। দেখুন, আমি যতদূর জানি স্বাস্থ্য দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব, তারপরে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু, এদের নাম নবান্ন পাঠিয়েছিল যে ইলেকটোরাল রোল অবজারভারের দায়িত্ব তারা পালন করতে প্রস্তুত। কমিশন এই নামগুলোতে গ্রহণ করেনি। কমিশনের বক্তব্যেরা গুরুত্বপূর্ণ পদে আছেন, এক মাস তারা তাদের কাজকর্ম থেকে ছুটি নিয়ে এসআইআর এর কাজ করবেন, সরকারের কাজ ব্যাহত হতে পারে। তাই কমিশন অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকদের এই স্পেশাল এই রোল অবজারভারের দায়িত্বটা দিয়েছেন। যে যে অফিসারের নাম এই রোল অবজারভারের দায়িত্ব, ইলেকটোরাল রোল অবজারভারের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সবাই বঙ্গেশ্বরীর গুডবুকে নেই, বরঞ্চ অনেকেই কোণঠাসা হয়ে আছেন, ভালো পোস্টিংও পাননি। বেছে বেছে কমিশন তাদেরকে চয়ন করেছে। বার্তাটা খুব স্পষ্ট। সুব্রত গুপ্তকে স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভার করা খুবই তাৎপর্যপূর্ণ, যিনি দিদিমণির কারণে মুখ্য সচিব হতে পারেননি এবং একই সঙ্গে কেন্দ্রের ডেপুটেশনে গিয়েও ভালো মন্ত্রকের সচিব হতে পারেন, যার সঙ্গে অতীতে জগদীপ ধনকরের সুসম্পর্ক ছিল বলে, হয়তো এখনো আছে, নবান্নের অন্দরের খবর। তাকে স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভারের দায়িত্ব দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ অনুপ্রাণিত আধিকারিকদের কমিশন এই কাজে যুক্ত না করে নিরপেক্ষ, নির্ভীক, যারা সংবিধান মেনে কাজ করবেন এবং যারা বঙ্গেশ্বরীর কথায় প্রভাবিত না হয়ে নিজেদের দায়িত্ব পালন করবেন, সেই আধিকারিকদেরই কিন্তু তারা ইলেকটোরাল রোল অবজারভার হিসাবে নিয়োগ করেছে। খুবই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ নবান্ন যে কোনো মূল্যে এসআইআর প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণে আনতে চাইছে, কমিশন বাদ সেধেছে। ছোটবাবু বলেছেন, কেন বাংলা সেবা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কমিশন কাজ করাচ্ছে না কেন? খুব লেগেছে। ওগুলো আইপ্যাকের মনোনীত তৃণমূলের ক্যাডার, তারা ওখানে চাকরিটা পেয়েছে। তারা যদি ডেটা এন্ট্রি করে, বুঝতে পারছেন কি হবে? রামকে শাম, শামকে রাম, দিনকে রাত করে দেবে তারা। তাহলে পূর্ব মেদিনীপুরের ময়না, বারুইপুর পূর্বেতে এইসব কাণ্ডই করছিল 2জন ইয়ারওয়ার ডেটা এন্ট্রি অপারেটর। আর এরা অস্থায়ী, এদেরকে আপনি ধরতে পারবেন না, তাই স্থায়ী কর্মী দরকার। কমিশন স্টিক করে আছে। দিদিমণি বলেছিলেন কেন বহুতলে বুথ হবে, সরকারি আধা সরকারি জায়গাতেই হোক। কমিশন বলেছে না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু নয়, সারা ভারতবর্ষে হবে, দিল্লিতেও হয়েছে। বহুতলের আবাসিকদের সুবিধা করার জন্যই এই উদ্যোগ, যাতে তারা ভোট দিতে উৎসাহিত হন। সাধু উদ্যোগ। কমিশনের কাজ কি? কাজ হচ্ছে ভোটদানের হারকে বাড়ানো। যত বেশি মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হবেন, তত আমাদের গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে। কমিশনের এই ধরনের পদক্ষেপ অত্যন্ত সদর্থক।
সবার সমর্থন করা উচিত। দিদিমণি কেন করছেন না আপনারা সবাই জানেন, করবেন না। দিদিমণি জানেন ওই বহুতলের বাসিন্দাদের ভোট তিনি পাবেন না। ওই ভোটগুলো কম পড়লে দিদিমণির পক্ষে সুবিধা হয়। কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত অনেক বাড়বে, 15.5 লক্ষ মৃত ভোটার আইডেন্টিফাইড। একাধিক জায়গায় নাম তোলা, পাওয়াই যাচ্ছে না, এরকম মিলিয়ে এখন অব্দি 20-22 লাখ। বললাম না, এ তো সবে কলির সন্ধে। 9 ডিসেম্বর যখন খসড়া তালিকা প্রকাশ হবে তখন দেখা যাবে সেটা 70 লাখ না 1 কোটি ছাড়িয়ে যাচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে 50,000 নাম বাদ পড়তে চলেছে। কসবা বিধানসভা কেন্দ্রেও একই অবস্থা, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও একই অবস্থা। মানিকতলাতেও প্রায় 30,000 নাম বাদ যাওয়ার সম্ভাবনা। তাহলে 9 তারিখে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু খেলা শুরু হবে। তৃণমূল কিন্তু ছেড়ে দেবে না, তারা রাস্তায় নামবে এবং তীব্র একটা কি বলবো প্রচন্ড অরাজকতা সৃষ্টি হবে। কারণ তৃণমূল মানতে পারবে না এতগুলো নাম বাদ গেল। মৃত নাম ওরা চায় মৃত নাম থাক, মাল্টিপল এন্ট্রি থাক, অনুপ্রবেশকারীদের নাম তালিকায় থাক, এটা তারা চায়। এই জায়গাটায় যখন আঘাত আসবে তখন তৃণমূল কিন্তু ছেড়ে দেবে না। দিদিমণি নিজে গিয়ে কি বলেছেন বনগাঁতে, 9 তারিখের পর পরিস্থিতি অন্যরকম হবে। অর্থাৎ তিনি কিন্তু ইঙ্গিতটা দিয়েছেন যে তিনি ছেড়ে কথা বলবেন না। মাঝে মাঝে বলেন না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। ওনাকে খেলা দেখাতে আসলে উনি এমন খেলবেন যে ভারতবর্ষ হিলে যাবে। উনি হিলিয়ে দেওয়ার খেলা খেলবেন 9 তারিখের পর। খুব খুব ইম্পর্টেন্ট হচ্ছে 9 তারিখের পর থেকে 1 মাস পরিস্থিতি কোন পর্যায়ে যাবে এই মুহূর্তে তার আগাম কোনো পূর্বাভাস করা সম্ভব নয়। কারণ তৃণমূল তো এটা আন্দাজ করেনি যে এবার একটা এসআইআর বলে একটা কর্মসূচি নেবে নির্বাচন কমিশন দেশ জুড়ে। তারা ভেবেছিল এমনি করেই যাই যদি দিন যাক না, মৃত ভোটার থাকবে, মাল্টিপল এন্ট্রি ভোটার থাকবে। বহুদিন আগে এই রাজ্য ছেড়ে চলে গিয়ে অন্য রাজ্যে থাকেন এমন ভোটারের নামও তালিকায় থাকবে, ওই নামগুলোতে ফলস ভোট দেওয়া হবে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম থাকবে এবং সেই সব মেকানিজমকে কাজে লাগিয়ে আইপ্যাকের সহায়তায় দিদিমণি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। সেই ছকটা অনেকটা বেস্তে গেছে। তাকে তৃণমূল গন্ডগোল করেনি? অবশ্যই করেছে। নির্ভুল এসআইআর করা এই রাজ্যে সম্ভব নয়, কিন্তু 80% যদি হয় সেটাও অনেক বড় কথা, সেটাও অনেক বড় কথা। তাহলে তৃণমূলের কোনো আপত্তি শুনছে না কমিশন। দিদিমণির চিঠিতে যে দাবিগুলো করেছিলেন ফুৎকারে উড়িয়ে দিয়েছে। 10 জন প্রতিনিধি গিয়ে কমিশনের দপ্তরে জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূল অনেক কথা বলেছেন। জ্ঞানেশ কুমার 1 ঘন্টা ধরে তাদেরকে কমিশনের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং বলেছেন তৃণমূলের উচিত বিএলও ইআরওরা যাতে নির্ভয়ে কাজ করতে পারে সেটা এনশিওর করা, মানে ধমকানি চমকানি রাস্তায় যেও না। এই বার্তাটাও কিন্তু খুব কঠোর। এসআইআর প্রক্রিয়া যদি বেচতে যায় তার দায় তৃণমূলের উপরে পড়বে, এটা কিন্তু কমিশন স্পষ্ট করে দিয়েছে। এটা এক ধরনের চেতাবনী। আর ওই 16,000 টাকা কেন দেয়া হচ্ছে না বিএলওদের, এই প্রশ্নটাও তুলেছে। তবে আমি কমিশনের একটা সিদ্ধান্তে আমি মোটেই সন্তুষ্ট নই। দেখুন, বিএলওদের নাম এবং টেলিফোন নাম্বার এটা কিন্তু পাবলিক হয়ে গেছে। অনেক ভদ্রমহিলা আছেন, শিক্ষিকা আছেন, তাদের নাম যদি এবং তাদের মোবাইল নাম্বার যদি পাবলিক ডোমেনে চলে আসে এটা কিন্তু তাদের পক্ষে খুব অস্বস্তিকর, তাদের নিরাপত্তার পক্ষেও ঝুঁকির কারণ হতে পারে। অনেক রকম আজেবাজে টেলিফোন আসছে তাদের কাছে। তা কমিশনের উচিত ছিল এই 81,000 বিএলওকে সিইউজি কানেকশন দিতে পারতেন 1 মাসের জন্য, তারপর সেই কানেকশনটা তারা অফ করে দিতেন। তাহলে এই পার্সোনাল নাম্বার শেয়ার করার ব্যাপারটা থাকতো না, পাবলিক ডোমেনে চলে গেছে সব।
আমার মনে হয় এটা কমিশনের অনেক আগে থেকে এই বিষয়টা ভাবনা চিন্তা করা উচিত ছিল। এইভাবে পার্সোনাল নাম্বার পাবলিক ডোমেনে চলে আসা মোটেই সঠিক কাজ নয়। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য খুব দামি কথা বলেছেন কমিশনকে নিশানা করে। এই যে বিএলওরা আত্মহত্যা করছে বলে তৃণমূল সরব হচ্ছে, তিনি বলেছেন জ্ঞানেশ কুমার ঠান্ডাগড়ে বসে লেকচার না দিয়ে পশ্চিমবঙ্গে বাস্তব পরিস্থিতিটা দেখুন, মাঠে ময়দানে ঘুরে যান, তাহলেই বুঝতে পারবেন বর্তমানে এ রাজ্যের পরিস্থিতিটা কি, এসআইআরটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে সুব্রত বাবু এবং আরো 12 জনকে নিয়োগ করা রোল অবজারভার হিসাবে, সবাই আইএস অফিসার, সুব্রত বাবু অবসরপ্রাপ্ত আইএস অফিসার, খুবই তাৎপর্যপূর্ণ। এবং নবান্নের চিন্তা যে বাড়াচ্ছে কমিশনের প্রতিটা পদক্ষেপ, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.